একদিকে তার বাবা ছেলেকে নিয়ে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, অপর পাশে মা ছোট্ট মেয়েটিকে নিয়ে পালিয়ে পালিয়ে হাঁপিয়ে উঠেছে। জল এবং ডাঙ্গা উভয় জায়গায় হানাদারের দল ওঁত পেতে আছে শকুনের মতো। পেলেই টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। পরিবারের সবাইকে বাঁচাতে সব থেকে শান্ত ছেলেটিও খুন করে জমিদার বাড়ির সবাইকে। এরপর থেকে পরিবারের সবাই বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। কি মনে হচ্ছে বন্ধুরা, কেন এমনটি করলো? আর শেষ পর্যন্ত ধরা পড়েছিল কিনা তারা, বা তাদের সাথেই কি ঘটলো, সবকিছু জানবেন আজকের মুভি শেষ পর্যন্ত দেখলে। হ্যালো বন্ধুরা, আমি আতিক আছি আপনাদের সাথে। আপনি এবং আপনাদেরকে স্বাগতম সিনেমা শর্টকাটের নতুন ভিডিওতে। শিবমণি তার ছোট ছেলে চিন্তামণিকে নিয়ে জঙ্গলে যাচ্ছে। জঙ্গলে পৌঁছাতে হলে তাদেরকে একটি নদী পার হতে হবে। নদীতে পানি অনেক বেশি থাকার কারণে চিন্তামণি বলতেছিল তার বাবাকে, আমি আর যেতে পারবো না, আর একটু এগোলে ব্যাগটি ভিজে যাবে পানিতে। আর এই ব্যাগে ছিল বোমা। শিবমণি তাকে বলে, তোকে বোমা নিয়ে আসতে কে বলেছে? চিন্তা জবাব দেয়, আমি তো নিয়ে আসতে চাইনি, মা জোর করে ধরিয়ে দিয়েছে। কিনারায় ওঠার পর তারা কিছুক্ষণ উল্টোভাবে হাঁটে। অপর পাশে শিবমণির স্ত্রী পার্বতী, তাদের ছোট্ট মেয়ে পার্বতীর ভাই মান্নু জঙ্গলের অপর পাশ দিয়ে যাচ্ছিল। সেখানে পুলিশের গাড়ির শব্দ শুনে লুকিয়ে পড়ে তারা। তাদের সাথে নিয়ে আসা একটি ছাগল রাস্তার মাঝে চলে আসে। তখন পুলিশের ইন্সপেক্টর গাড়ি থামাতে বলে। পুলিশ ইন্সপেক্টরের একটু সন্দেহ হচ্ছিল, এত রাতে ছাগল কিভাবে আসবে এখানে। কনস্টেবল বলে, গ্রামের জমিদার মারা গিয়েছে, হয়তোবা ভুল করে কেউ দরজা দেয়নি, বাড়ি থেকে পালিয়ে এসেছে ছাগল। এই সুযোগে পুলিশ ইন্সপেক্টর একটি ছাগল আনতে বলে, নিয়ে গিয়ে মজা করে খাবে। কিন্তু যখন কনস্টেবলটি ছাগলটি ধরতে যায়, ছাগলটি ধরতে পারে না সে। লুকিয়ে থাকা পার্বতী তখন বলে, এই পুলিশ ইন্সপেক্টরের গলা সেদিনই কাটা উচিত ছিল, যেদিন আমার বড় ছেলেকে মেরেছে। এরপর পুলিশ ইন্সপেক্টর একটি বাড়িতে আসে। মূলত এই এলাকার প্রভাবশালী জমিদার ছিলেন নরসিং। রাতের আধারে কেউ তাকে মেরে দিয়েছে। নরসিংয়ের ছেলে রাজেশকে পুলিশ বলে, তুমি টেনশন নিও না, দ্রুত আমরা ধরে ফেলবো খুনিকে। অবভিয়াসলি রাজেশের বাবার অনেক ক্ষমতা ছিল, তাদের তো নিজস্ব বাহিনী আছেই। রাজেশ পুলিশকে বলে দেয়, তোমায় আর কষ্ট করে খুঁজতে হবে না, যা করার আমি নিজে করব। এ ব্যাপারে তোমার নাক গলাতে হবে না। এলাকায় যেহেতু খুনিদের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে থাকা একটি লোক রাজেশকে বলে, আমার লোক জঙ্গলে আছে, যদি তারা জঙ্গলে গিয়ে থাকে সকালের মধ্যেই তাদেরকে ধরে আনবে তারা। মান্নু পার্বতীকে নিয়ে আসে মারি চাচার বাসাতে। পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে কিছুদিন। মারি চাচা শিবমণির কথা জানতে চাইলে নান্নু বলে যাকে তারা জঙ্গলে আছে নিরাপদে। এরপর মান্নু তাদেরকে রেখে গ্রামের দিকে ফিরতে শুরু করে। এদিকে শিবমণি তার ছেলেকে নিয়ে জঙ্গলের উঁচু একটি জায়গাতে অবস্থান নেয়। এতটা পথ জার্নি করার পর চিন্তা একটু ক্ষুধার্ত। পার্বতীর দেওয়া কিছু খাবার চিন্তাকে এগিয়ে দেয় শিবমণি। এ সময় শিবমণির চিন্তার সাথে পার্বতী তার ছোট মেয়ের সাথে মান্নু অর্থাৎ চিন্তার মামা এক একজন এক এক দিকে ভাগতেছিল। এখানে আমরা জানতে পাই গ্রামের যে জমিদার নরসিং ছিল সে মারা গিয়েছে, তাকে খুন করেছে শিবমণির ছেলে। এ কারণে তাদের পরিবারের সবাইকে খুঁজতেছিল নরসিংহের লোকজন। তাদের পরিবারের কাউকে পেলে নৃশংসভাবে হত্যা করবে তারা। তবে এরকম ঝামেলা শিবমণির পরিবারের জন্য নতুন কিছু নয়। এরকম সমস্যা তো কৃষক জমিদারের মাঝে যুগ যুগ ধরে চলে আসতেছে। শিবমণি এবং নরসিং যে গ্রামে বসবাস করত সেটি দুটি ভাগে বিভক্ত করা ছিল। গ্রামের এক পাশে ধনী লোক বসবাস করত, অন্য পাশে গরিব মানুষরা। নরসিং সবসময়ই চাইতো গরিবদের জমি ঠকিয়ে নিতে। নরসিংহের ভাই ভেঙ্কাটেশ গ্রামের গরিব লোকদের জমির উপরে একটি সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করতে চাচ্ছে। এটা তো যুগ যুগ ধরে চলে আসা প্রথা। জমিদার বা বড়লোক মানুষের কোনো কিছু প্রয়োজন হলে গরিব মানুষের জমিগুলো হাতিয়ে নেয় যে কোনো উপায়েই। ১৬০০ একর জমি ছিল নরসিংহের কাছে, তবুও যেন মেন গেটের জন্য আরও জমি লাগবে তাদের। গ্রামের সকল দোকানপাট মার্কেট ছিল নরসিংহের, তবুও যেন তার কাছে কম। এগুলো নজর ছিল গ্রামের গরিব মানুষের জমির উপর। শিবমণির বড় ছেলে গুরুমণি এই জমি বিক্রি করার ঘোর বিরোধী। আজ সবাই মিলে গুরুমণির পাত্রী দেখার জন্য যাচ্ছে। যদিও মুখে বলতো গুরুমণি বিয়ে করবে না, কিন্তু আজ সবার আগে আগেই যাচ্ছে সে। বিয়ে বলে কথা, মেয়ে দেখে সবার পছন্দ হয়ে যায়। শিবমণি সেখানে বলে, আমার ছেলে একটু রাগী, রাগ করে যদি আপনার মেয়েকে কিছু বলে দেয় সেজন্য কিছু মনে করে না। যাবার আগে অবশ্য সাইকেলের চাবি রেখে আসার বাহানায় আরেকবার ভিতরে যায় গুরুমণি। সেখানে একটু সুযোগ হয় মেয়েটিকে আবার দেখার। মেয়েটি তাকে বলে, সাইকেলের চাবির মতো আমাকেও ভুলে যেও না। গুরুমণি কাজ করে একটু টাকা জমিয়েছে, সেগুলো দিয়ে একটি ফ্যান কিনতে চাচ্ছিল। তখন পার্বতী এসে বলে, এতদিন থেকে আমি এত গরমে কষ্ট করতেছি, কোনোদিন তো বললে না ফ্যান কেনার কথা। যেই বিয়ে ঠিক হলো, বউ আসতেছে, তখনই তোমার ফ্যানের প্রয়োজন হলো, তাই না?
শিবমণি চাচ্ছিল সে যেন আরেকটি রুম তৈরি করে এই টাকাগুলো দিয়ে। গুরুমণি সবার সাথেই থাকতে চাচ্ছিল এক ছাদের নিচে। শিবমণি বলে, বিয়ের পরেই ঠিকই টের পাবি কেন আমি বলেছি। রাতে খাবারের পর শিবমণি তার 2 ছেলেকে নিয়ে আসে ফসল পাহারা দিতে, কেননা রাতে জঙ্গলি শূকর এসে ফসল নষ্ট করে। তখনই জমির এক পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিল। শিবমণি তাদেরকে ডেকে বলে, কিরে, আমার জমির ফসল কিন্তু চুরি করিস নে। লোকদের মাঝে থাকা একজন লোক শিবমণির উদ্দেশ্যে বলে, তোর জমি থেকে নরসিংহের জমি অনেক বড়, বড় জমি রেখে তোর জমিতে চুরি করব কেন? তাছাড়াও তোর জমিতে চুরি করে তোর স্ত্রী সন্তানদের না খাইয়ে রাখবো নাকি? চিন্তামণি তখন তার বাবার কাছে এসে বলে, আমি বুঝি না তুমি কেন গ্রামের চোরদের এত সম্মান করো। শিবমণি তার ছেলেকে চড় মারে, বলে, বড়দের সম্মান করতে শেখ, বাচ্চা মানুষ তুই বাচ্চার মতো থাক। মুখে মুখে তর্ক করার কারণে আরো 2-1টি চড় মেরে দেয়। চিন্তা তার বাবার উপর রাগ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন দেখতে পারে জঙ্গলি শূকর এসে জমির ফসল নষ্ট করতেছে। তার বড় ভাইকে ইশারা দেয়। সবাই মিলে যখন শূকরকে মারতে যাচ্ছে সাবধানে, তখন চিন্তার পা ভুলবশত একটি শুকনো ডালের উপর পড়ে। সেই শব্দ শুনে শূকরটি চিন্তার উপর আক্রমণ করতে যায়। তখন চিন্তার ভাই এবং বাবা তাকে বাঁচায়। যখন এখান থেকে পালিয়ে যায় শূকরটি, তার পিছু পিছু যাচ্ছিল পোষা কুকুর শেরু। নরসিংহের জমির চারপাশ ছিল কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা। সেখানে কারেন্ট লাগিয়ে রাখত রাতে। এই কারেন্ট শকে তাদের কুকুরটি মারা যায়। পরের দিন সকালে নরসিংহের বাসায় আসে কিছু লোকজন নিয়ে শিবমণি। তার বড় ছেলে গুরুমণিও ছিল সাথে। গুরু নরসিংহকে বলে, এতদিনের পুরাতন রাস্তা, আপনারা ইচ্ছা করলেই কাঁটাতারে বেড়া লাগিয়ে কারেন্ট দিতে পারেন না, যদি কোনো মানুষ মারা যায়। ভেঙ্কাটেশ বলে, এ জমি আমাদের, আমরা যা ইচ্ছা তাই করব, লিমিটের মধ্যে থাক। গুরু মুখের উপরেই জবাব দিয়ে দেয়, তোমরা পিলার লাগাতে থাকো আর আমি এগুলো তুলতে থাকবো। শিবমণি তার ছেলেকে ধমক দেয়, বড়দের সাথে এরকম করে কথা বলতে নেই। নরসিংহ কারেন্ট লাগানোর পক্ষে কথা বলে, কাল যদি জমির ফসল নষ্ট করে জঙ্গলি শূকর, এর ক্ষতিপূরণ কে দেবে? এর একটু পরে যখন নরসিংহ জমির কাছে আসে, জমিতে লাগানো সব পিলার এবং তারগুলো ছিন্ন বিচ্ছিন্ন। তারা বুঝে যায় শিবমণির বড় ছেলে গুরুমণির কাজ এটা। এ কাজের জন্য অবশ্য তার মামা মান্নু গুরুকে বাহবা দিচ্ছিল। গুরুমণি তার ছেলের রাগের কারণে অনেক চিন্তিত, সাবধান করে, তুই যদি নরসিংহের বিরোধিতা করিস, জানিস তো কি পরিণতি হতে পারে। আর এসবে তো ভয় পায় না গুরুমণি। শিবমণি ভেতরে এসে দেখতে পায় চিন্তা চিন্তিত হয়ে বসে আছে কুকুরের শোকে। জানতে চাই স্কুল যায়নি কেন। পার্বতী চিন্তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা সবাই দুঃখী শেরু চলে যাওয়াতে, চল এখন খেয়ে দিয়ে স্কুলে যা। শেরু মারা গিয়েছে তাতে কি হয়েছে, আমাদের কাছে তো গৌরী রয়েছে। গৌরী ছিল তাদের অন্য একটি কুকুরের নাম। এটা শোনার পর চিন্তা বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? শেরু মারা গিয়েছে তাতে কি, গৌরী আছে। কাল যদি ভাই মারা যায় তখন কি বলবে আমি আছি? আর আমি যদি মারা যাই তখন কি বলবে ছোট বোন আছে? যতই সান্ত্বনা দাও, ভেতরের দুঃখটা তো ঢাকতে পারবে না। বাবার দিকে ইশারা দিয়ে বলে, এনাকে দেখো। নরসিংহের বাসায় গিয়ে ভাইয়ের পক্ষে কথা বলার পরিবর্তে উল্টো তাদের পা চেটে এসেছে। ছেলের এমন অপমানজনক কথা শুনে বাইরে চলে আসে। গ্রামের একটি মাত্র কুয়া, সেখান থেকে সবাই পানি উঠিয়ে জমিতে ফসল ফলায়। কিন্তু আজ নরসিংহের ছেলে রাজেশ পাম্প লাগিয়েছে। পার্বতী এসে বাধা দেয়। এক পর্যায়ে পার্বতী একটি ধারালো অস্ত্র নরসিংহের একটি লোকের গলায় ধরে। চিন্তাকে বলে তার বড় ভাইকে ডেকে আনতে। গুরুমণি যখন এখানে আসে, সে এসে দেখতে পায় রাজেশ তার মাকে মারতেছে। এটা দেখার পর গুরু ইচ্ছে মতো সবাইকে পেটায়, বিশেষ করে রাজেশকে। রাজেশকে বেশি পেটানোর কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। রাতে যখন চিন্তা গুরু দোকানে আসে, পুলিশ এসে গুরুকে ধরে নিয়ে যায়। গুরু চিন্তাকে বলে বাড়িতে গিয়ে খবর দিতে। শিবমণি পঞ্চায়েতের কাছে বিচার দেয়। নরসিংহের কথায় তার ছেলেকে ধরে নিয়ে গেছে পুলিশ। বিনয়ের সাথে রিকোয়েস্ট করে তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য। নরসিংহ অনেক রেগে আছে, তার ছেলেকে মেরেছে সবার সামনে। জমি যখন ভাগাভাগি হয় তখন এই কূপটি উভয় পক্ষই ব্যবহার করার অনুমতি ছিল। পরবর্তীতে নরসিংহ যখন জমি কিনে নেয়, সেখানে কাঁটাতারে বেড়া দিয়ে ঘিরে দেয়। তারপর থেকে কূপের পানি সমানভাবেও ব্যবহার করত মানুষ। কিন্তু মোটর লাগিয়ে যদি পানি তুলে নেওয়া হয়, তাহলে বাকি সবাই কিভাবে ফসল ফলাবে? রাজেশই তো পার্বতীকে প্রথম মেরেছে, পরে বাধ্য হয়ে গুরুমণি তার ছেলেকে মেরেছে। নরসিংহ তার ছেলেকে ছেড়ে দেবে, তবে তার জমি তার কাছে বিক্রি করতে হবে। শিবমণি তখন বলে, এই জমি আমার না, আমার স্ত্রীর নামে আমার শালা লিখে দিয়েছে, সুতরাং এটা ছাড়া অন্য যে কোনো কিছু করতে পারবে সে। নরসিংহ তার ছেলের পা ধরে মাপ চাইতে বলে। রাজেশের পা ধরে মাপ চায়, কিন্তু এতেও তাদের মন ভরে না। নরসিংহ আরও বলে, সবার সামনে আমার ছেলেকে যেহেতু মেরেছ, গ্রামের সবারই পা ধরে মাপ চাইতে হবে তোমার। নরসিংহের কথা মতো একে একে সবারই পা ছয়। এ কথাটি যখন পার্বতী শোনে,
পার্বতী এসে অনেক গালাগালি করতে থাকে শিবমণিকে। এত বছর থেকে তুমি এবং আমার ভাই যে সম্মান কামিয়েছ, সব এক নিমিষেই শেষ করে দিয়ে আসলে। ক্লান্ত শ্রান্ত চাপা কণ্ঠে শিবমণি বলে, যদি আমার ছেলের কিছু হয় তাহলে সম্মান দিয়ে কি করবি? রাতে মান্নু গুরুকে নিয়ে বাসায় আসে। গুরুর অবস্থা এতটাই খারাপ ছিল, সে হাঁটতেই পারতেছে না। তাকে ধরাধরি করে ভেতরে আনা হয়। শিবমণি জিজ্ঞেস করে, এই গুরু, খুব মেরেছে নাকি? জবাবে গুরু বলে, না তেমন কিছু না। গুরু যখন হাত মুখ ধোয়ার জন্য বাইরে আসে, চিন্তা এসে তাকে বলে, তুই যদি শুনিস বাবা কি করেছে, তোর মাথা ঘুরে যাবে। গুরু জানতে চায় কি হয়েছে। চিন্তা তাকে সবকিছু খুলে বলে। নরসিংহের কথা মতো বাবা সবার পা ধরে মাপ চেয়েছে আজ। এরপর রাতে দেখা যায় নরসিংহ সিনেমা হলে সবাই সহ সিনেমা দেখতেছে। দর্শক সারিতে গুরুকেও দেখা যায়। সিনেমা চলাকালীন সময়ে নরসিংহ টয়লেটে যায়। টয়লেটে নরসিংহ একা ছিল। হঠাৎই গুরু এসে তাকে বলে, তোর ছেলেকে আমি মেরেছি, আর তুই আমাকে পুলিশ দিয়ে মেরেছিস, হিসাব বরাবর। তাহলে কেন বাবার সাথে এমন করলি? এসব বলতে বলতে দু চারটি চড় মেরে দেয়। নরসিংহ যখন তার কাজের লোককে ডাকতে যায়, গুরু বলে, সবাইকে ডাক, আর সবাইকে বল গুরু এসে আমার কানের নিচে দিয়েছে, জুতা দিয়েও মেরেছে, তখন দেখবি তোর সম্মান কোথায় থাকে। এই অপমানের কথা নরসিংহ বলতেই পারতেছিল না কিছুতে। এমন বিপদে আছে বেচারা, কাউকে বলতেও পারতেছে না, আবার সহ্যও করতে পারতেছে না। পরের দিন নরসিংহ তার ভাই ভেঙ্কটেশকে বলে, রাজেশকে মেরে পুরো এলাকায় ঘুরে বেড়াচ্ছে গুরুমণি, এই কথা আমি কেমন করে সহ্য করব? কিন্তু মূলত কাহিনী ছিল অন্য কিছু। তার ভাই ভেঙ্কটেশ বলে, তুমি শুধু ইশারা করো, তাহলেই সব শেষ করে দেব। নরসিংহ তাকে এমনভাবে মারতে বলে যেন তার ক্রিয়াক্রম না করতে পারে। মাথা বডি থেকে আলাদা করে কয়লার ফ্যাক্টরিতে জ্বালিয়ে দিতে বলে। এদিকে চিন্তা এবং গুরু ফসলের জমি দেখতে এসেছে। তাদের কাছেতে একটি তার ঝোলানো ছিল। এর পাশ দিয়ে যাওয়ার সময় গুরুর গলাতে পেঁচিয়ে দেয় তারটি, গাছের সাথে ঝুলিয়ে দেয়। চারপাশ থেকে সবাই আঘাতের পর আঘাত করতে থাকে। চিন্তা তার ভাইকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতেছে। গুরু তাকে জোরে ঠেলে দিয়ে বলে, এখান থেকে চলে যা। চিন্তা এখান থেকে গিয়ে তার বাবা এবং মামাকে যতক্ষণে ডেকে আনে, ততক্ষণে এখান থেকে সবাই চলে গিয়েছে। দেখে বোঝাই যাচ্ছিল না একটু আগে এখানে কোনো ঘটনা ঘটেছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তারা গাছের ডালের কাটা অংশ দেখতে পারে। দ্রুত চলে আসে পুলিশ স্টেশনে কমপ্লেন করার জন্য। কিন্তু পুলিশ অফিসার বলে, তোমার ছেলে তো এলাকার ডন, তাকে কে মারবে? আর এসব কে দেখেছে জানতে চায়। চিন্তার কাছে সব সত্য কথা শুনতে চায় পুলিশ। পুলিশ তাকে বলে, তোর ভাই গ্রামের কোনো মেয়েকে নিয়ে পালিয়েছে নাকি? মান্নু বলে, না, আমরা তো তার বিয়ে ঠিক করেছি। অনেক রিকোয়েস্টের পর তাদের কমপ্লেনটি লিখিয়ে ভাগিয়ে দেয় থানা থেকে। পরের দিন সকালে শিবমণি মাঠে ছুটে যাচ্ছে। মান্নু পুলিশের গাড়িকে ইশারা দিয়ে বলতেছিল, এই দিকে। মাঠের মাঝে পড়ে আছে গুরুমণির লাশ। কুকুরগুলো টেনে হেঁচড়ে খাচ্ছে, পুরো শরীর আগুনে পোড়া। মাথা ছিল শরীর থেকে আলাদা করা, মাথা আশেপাশের কোথাও ছিল না। ছেলের এই অবস্থা থেকে পার্বতী সেন্সলেস হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে যেন বিশ্বাসই করতে পারতেছে না এটাই তার ছেলে। ইন্সপেক্টরকে মান্নু বলে, এটা নার্সিংয়ের কাজ, লাশ পাওয়া গেছে কয়লার খাদিতে, কিন্তু এসব ব্যাপারে কোনো কর্ণপাত নেই পুলিশের। পুলিশ বলে, তোর ভাগনার কেস আলাদা, যে লাশ পাওয়া গেছে এটা আলাদা কেস, দুইটা এক জায়গায় মিক্স করিস না তো। যতক্ষণ পর্যন্ত মাথা পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা ঠিকভাবে কেমন করে বুঝবো কোনটা কার লাশ? শেষকৃত করার জন্য বডিটি চায় তারা, কিন্তু সেটিও দেওয়া হয় না তাদের। ফেরার পথে গুরুর জামা কাপড়গুলো জ্বালিয়ে দেয়। গুরুর একটি শার্ট অবশ্য চিন্তামণি তার কাছে রেখে দেয় স্মৃতি হিসেবে। পার্বতীর বিশ্বাস ছিল তার ছেলে জীবিত আছে, তাই আশেপাশের গ্রামগুলোতে খোঁজাখুঁজি করত। রাতেও মাঝে মাঝে চমকে উঠত, হয়তোবা তার ছেলে বাসায় এসেছে। ছেলের শোকে শিবমণি এটা ওটা খেয়ে পড়ে থাকতো রাস্তার পাশে। একদিন পুজোর জন্য সবকিছুই রেডি করা হয়। পার্বতী ব্যতীত সবাই মেনে নিয়েছিল গুরুমণি মারা গিয়েছে। মান্নু তার বোনকে বলে, আমারও কষ্ট হয়, কিন্তু এটাই সত্য। পার্বতী তাকে বলে, এটা যদি সত্য হয় তাহলে এতদিন পর্যন্ত তোমরা কিছু করছো না কেন? তারা তো অনেক খুশিতে আছে। যতদিন না নরসিংহের শ্রাদ্ধ হবে ততদিন আমার ছেলের শেষকৃত্য করা হবে না। সবকিছু এলোমেলো করে ছুঁড়ে ফেলে দেয়। একদিন রাতে যখন চিন্তা বাসায় ফেরে, তার ছোট বোন তাকে বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে, তাহলে আয় ভাত খাবি। ছোট বোন বলে, মা আজ রান্না করেনি। চিন্তা তাকে বাইরে নিয়ে গিয়ে অনেক কিছু কিনে দেয় দোকান থেকে। এভাবে 1 বছর কেটে যায়। সকালবেলায় পার্বতী চিন্তামণিকে কিছু টাকা দেয় পুজোর জিনিসপত্র কিনে আনার জন্য। পার্বতীও এখন মেনে নিয়েছে তার ছেলে মারা গিয়েছে, সে আর কখনো ফিরবে না। পার্বতীর এমন কষ্ট যেন সহ্য করতে পারতেছে না চিন্তা। চিন্তা রাতে তার বন্ধুর সাথে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয়। বাসা থেকে বের হওয়ার সময় তার প্রিয় কুকুরটিকে বেঁধে রেখে বলে, হেই গৌরী, যদি তোকে অন্য কেউ খাবার দেয় খেয়ে নিবি কিন্তু। সাথে একটি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়। চিন্তা অনেকক্ষণ থেকে বাসায় ফিরতেছে না, এজন্য পার্বতী এসে শিবমণিকে বলে,
পার্বতীর তো তখনই সন্দেহ হয়েছিল। চিন্তা যখন তার সযত্নে ব্যাগটি নিয়ে বের হয়েছে, এদিকে দেখা যায় চিন্তামণি তার ব্যাগটি নিয়ে নরসিংকে ফলো করতেছে। নরসিং যখন একা হয়, চিন্তা তার দিকে এগিয়ে যাচ্ছে। শিবমণি এসে পৌঁছায় সেখানে। ছেলেকে নরসিং এর দিকে এগিয়ে যেতে দেখে তার মতলব বুঝতে পারে সে। একটি গাছের ডাল বিদ্যুতের তারে ঢিল দেয়, এতে পুরো অন্ধকার হয়ে যায়। ঠিক তখনই চিন্তা নরসিংকে একটি ধারালো দা দিয়ে আঘাত করে, আর এই আঘাতের কারণেই তার মৃত্যু হয়। চিন্তাকে যখন লোকজনরা ধরার জন্য ধাওয়া করে, তার ব্যাগ থেকে বোম বের করে লোকদের মাঝে ছুঁড়ে মারে। চিন্তাকে আর ধরতে পারে না তারা। শিবমণি বাড়িতে এসে তাড়াহুড়া করে সবকিছু গোছাতে থাকে। পার্বতীকে বলে তোর ছেলে নরসিংকে মেরে দিয়েছে। মান্য চিন্তামণির কাণ্ডে অবাক। গুরুর ছবির সামনে গিয়ে বসে, বিড়বিড় করে বলে, দেখ তোর ছোট ভাই আজ কি করেছে, এবার তোর আত্মা শান্তি পাবে। পার্বতী বলতেছিল, নরসিংহের মৃত্যুতে আমি খুশি হতাম যদি তোমাদের মধ্যে কেউ এটা করতো। আমি তো গ্রামের লোকদের দাওয়াত দিয়েও খাওয়াতাম, কিন্তু আমার ছেলে এই কাজটি করেছে, ওর জীবন তো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তখন চিন্তামণি বাসায় আসে। চিন্তাকে দেখে তার মামা এগিয়ে যায়, জানতে চায় এতক্ষণ কোথায় ছিলি, কি করেছিস তুই। চিন্তা এমন একটি ভাব নেয় সে যেন কিছুই জানে না। শিবমণি এসে তাকে মারতে শুরু করে, বলতে থাকে, পরিবারের কথা একবারও ভাবলি না। চিন্তা তার বাবার মুখের উপরেই বলে দেয়, আমি সবার কথা ভেবেই এসব করেছি। আমি জানি আমাকে কিভাবে বাঁচতে হবে, শুধু মায়ের মুখটি দেখার জন্য এসেছি এখানে। শিবমণি তার ছোট ছেলেকেও হারাতে চাচ্ছে না বড় ছেলের মতো, তাই ছেলেকে নিয়ে জঙ্গলের দিকে যায়। তার স্ত্রী এবং ছোট মেয়েকে পাঠায় অন্য পাশে। জঙ্গলের মাঝে খবর দেওয়ার জন্য ওই লোকটি আসে, আর এই সব ওই লোকগুলোই ছিল যারা গুরুমণিকে মেরেছে। খুন করার পর আবার জঙ্গলেই বসবাস করে এরা। এরপর সবাই মিলে লেগে যায় শিবমণিকে খুঁজতে। তারা পায়ের চিহ্ন ফলো করতেছিল। পায়ের চিহ্ন দেখেও বোঝার উপায় ছিল না, মনে হচ্ছিল দুই পাশ থেকে এসে নদীতে নেমেছে। এজন্যই অবশ্য তারা কিছুক্ষণ উল্টোভাবে হেঁটেছিল। শিবমণি তার ছেলেকে একটি অস্ত্র দিয়ে ঘুমাতে যায়। চিন্তা সেখানে আগুন লাগায়। এই আগুন দেখে জঙ্গলে খোঁজাখুঁজি করার লোকগুলো টের পায় তাদের অবস্থান। শিবমণি দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলে। লোকগুলো যখন খুঁজতে খুঁজতে এখানে পৌঁছায়, শিবমণি তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে গিয়েছে। সেই লোকগুলো বুঝতে পারে জঙ্গলের মাঝে তাদেরকে খুঁজে পাওয়া অসম্ভব, তাই একজনকে গ্রামে পাঠায় চিন্তামণির পোষা কুকুরটি আনার জন্য। এদিকে কিছু লোক খোঁজ পেয়ে মারি কাকার বাসার দিকে আসতেছে। সেই লোকগুলো বাসায় পৌঁছার আগেই মারি কাকা পার্বতীকে তার পিছনের দরজা দিয়ে বের করে দেয়। নার্সিংয়ের লোকজন মারি কাকা এবং তার ওয়াইফকেও অনেক মারে। অন্যদিকে সকালে মান্য শিবমণির সাথে দেখা করার জন্য আসে। নার্সিংয়ের ছেলে শিবমণি এবং চিন্তার নামে কেস করেছে। তারা অভিযোগ করেছে ডাকাতি করতে গিয়ে তার বাবাকে মেরে দিয়েছে তারা। পার্বতী এবং তার ছোট মেয়েকে মারি কাকার ওইখানে রেখে আসা হয়েছে। তারা তখনও জানতো না মারি কাকার বাসাতে আক্রমণ হয়েছে। এরপর শিবমণি তার ছেলেকে একটি জায়গাতে বসিয়ে রেখে মারি কাকার বাসার দিকে যায়। ছেলেকে বারবার বলে যায় এখান থেকে যেন সে কোথাও না যায়। কিছু দূর যাওয়ার পর একটি লোক এসে শিবমণিকে বলে, নরসিংহের লোকজন এসে মারি কাকার পুরো ফ্যামিলিকে অনেক মেরেছে, বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে, কিন্তু তারা পার্বতী এবং তার মেয়েকে এখান থেকে পাঠিয়ে দিয়েছে। এসব শুনে মনে মনে অনেক অনুতপ্ত হয় শিবমণি। মারি কাকাকে বলতে বলে সে যেন তাকে ক্ষমা করে দেয়। শিবমণি যখন ফিরে আসে, তার ছেলে সেই জায়গায় ছিল না। চিন্তা তো একটি খরগোশ শিকার করে পুড়িয়ে খাওয়ার উপযোগী করতেছে। শিবমণি তাকে এসে বলে, একদিন না খেলে কিছু হবে না। চিন্তা তো ছিল তার বড় ভাইয়ের মতো রাগী। তার বাবাকে বলে, সকল রাগ ক্ষমতা তো তুমি আমার উপরেই দেখাও। যখন গ্রামের সবার পা ধরে ক্ষমা চেয়েছ, তখন এই রাগ কোথায় ছিল তোমার? ভাইয়ের বদলে যদি তুমি মারা যেতে, তাহলে আমার কোনো দুঃখ থাকতো না। ছেলের এরকম কথা শুনে শিবমণি একেবারেই স্তব্ধ। চিন্তা তার বাবাকে রেখেই অন্য পাশে দিয়ে যাচ্ছিল। এদিকে সেই লোকগুলো চিন্তার পোষা কুকুরটি নিয়ে এসেছে জঙ্গলে। সেই কুকুরটি চিন্তার উপস্থিতি টের পায়। কুকুরের গলার বাঁধন খুলে দেওয়া হয়। কুকুরটি যখন চিন্তার কাছে যায়, চিন্তা তাকে দেখে অনেক খুশি। কিরে গৌরী, তুই এখানে কেন? নিশ্চয়ই আমার সাথে দেখা করার জন্য এসেছিস। তখনই তার দিকে দৌড়ে আসতে থাকে নরসিংহের লোকজন। ছেলেকে তো আর এত সহজে শিবমণি মরতে দিতে পারে না। এর আগেও তাদের হাতে তার ছেলেকে হারিয়েছে। মারতে মারতে একেবারেই নাজেহাল অবস্থা করে ফেলে সবার। যখন এই দলের লিডারকে ধরে, তখন চিন্তা তাকে বলে আমার ভাইকে এই মেরেছে। শিবমণিও চাচ্ছিল তাকে মেরে ফেলতে, কিন্তু কি যেন ভেবে তাকে ছেড়ে দেয়। যাবার সময় শুধু বলে, আমি তোকে মেরে আমার পরিবারকে বিপদে ফেলতে পারবো না। একটি খালের পাশে এসে মুখে পানি লাগায়। চিন্তাকে বলে, আমি চাচ্ছিলাম তাকে মেরে ফেলতে, কিন্তু আমার রাগ আমার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। তোর বাবা এক সময় গ্রামের কৃষক ছিল না, মদ বিক্রি করত। আমার মদের অনেক সুনাম ছিল। দূর দূর থেকে লোকজন এসে এই মদ খেত। এলাকার সব থেকে বেশি ধনী লোক বিশ্বনাথ ছিল আমার মালিক। আমাকে অনেক ভালোবাসতো।
আমাকে ছেলের মতোই দেখতো। বিশ্বনাথ মূলত তার মদের কারখানা তাকে দিয়ে চালাতো। একদিন শিবমণি পাণ্ডে নামের একজন লোককে বিশ্বনাথের কাছে নিয়ে আসে কাজের জন্য। পাণ্ডে ছিল খুবই গরিব। বিশ্বনাথ প্রথমে তাকে কাজে নিতে চাচ্ছিল না অপরিচিত জন বলে, কিন্তু যখন জানতে পারে তার স্ত্রীর গ্রামের লোক পাণ্ডে, অপর পাশে শিবমণির রিকোয়েস্ট, এরপর তাকে কাজে রেখে দেয়। পাণ্ডে কিছুদিনের মধ্যে তার তেলমারা স্বভাবের কারণে অনেক উপরে উঠে যায়। প্রথম দিকে নিজের জুতো পরিষ্কার করলেও কয়েকদিন পরে অন্য একজন লোক রাখে জুতো পরিষ্কারের জন্য। নিজে মিলের হিসাব নিকাশের কাজে শিফট হয়। আর ইনি হলেন শিবমণির বড় ভাই শম্ভু। সংসারের দিকে তেমন খেয়াল নেই তার। জমিদারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিতেন তিনি। শম্ভু একজন উকিলের সহযোগিতায় কালেক্টর অফিসে বৈঠকের আয়োজন করে। যে জমিগুলো কৃষকদের কাছে দখল করে নিয়েছে জমিদার, তা এক সময় ইংরেজরা কৃষকদের দিয়েছিল চাষাবাদের জন্য। এখানে এটা উল্লেখ ছিল যে বাইরের কোনো লোক এসে জমি ক্রয় করতে পারবে না, জমি কেনা বেচা হবে শুধু গ্রামের মধ্যেই। এখানে যখন বিষয়টা সলভ হলো না, কোর্টে কেস করার সিদ্ধান্ত নেয় শম্ভু এবং তার উকিল। বিশ্বনাথ তো উকিলকে নিয়ে অনেক টেনশনে ছিল, কেননা এই উকিল যেখানে যায় কোনো না কোনো ঝামেলা পাকায়। কিন্তু সে জানতো না গ্রামের কে তাকে ডেকে এনেছে। পাণ্ডে তখন তাকে বলে শম্ভু ডেকে এনেছে, শিবমণির বড় ভাই। শিবমণি কিছুতেই বুঝতে পারে নাই তার মালিকের মনে কি চলতেছিল। একদিন শিবমণি তার পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাবে, এজন্য 100 টাকার জন্য আসে বিশ্বনাথের মিলে। পাণ্ডে তখন সেখানকার ম্যানেজার। পাণ্ডের কাছে 100 টাকা চাইলে না করে দেয় সে। শিবমণি বলে, তোর কাছে কে টাকা চেয়েছে? আমার খাতা থেকে দে। যখন তখন টাকা চাইলে এভাবে দেওয়া যাবে না, 1 টাকাও দিতে পারবো না তোকে। এটা শোনার পর মাথা গরম হয়ে যায় শিবমণির। পাণ্ডেকে ধরে মারতে শুরু করে। শব্দ শুনে বিশ্বনাথ বাইরে আসেন। শিবমণিকে দূরে ডেকে নিয়ে বলে, তোর টাকা লাগলে আমার কাছে যাবি, পাণ্ডের কাছে কেন গেছিস? আর তুই তো পাণ্ডেকে নিয়ে এসেছিলি, তুই বললে এখনই বের করে দেই। শিবমণি বলে, না থাক। শিবমণির তখন বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। একটি বাড়িতে আসে মেয়ে দেখার জন্য, কিন্তু মেয়ের বাবা যখন জানতে পারে শিবমণি মদ বিক্রি করে, তখন তার সাথে মেয়ে বিয়ে দিতে মানা করে দেয়। বিয়ে যখন দেবে না, বাড়িতে ডেকে নিয়ে তাহলে অপমান করার কি ছিল? বাড়িতে এটা নিয়ে চর্চা চলতেছিল। আর এ হলো মুনিয়া, শিবমণির ফুফাতো বোন। বাবা মা মারা যাওয়ার পর এখানেই বড় হয়েছে। মনে মনে অবশ্য শিবমণিকে সে অনেক ভালোবাসতো। শিবমণির এমন অপমান তারও সহ্য হচ্ছে না। মুনিয়া শিবমণির মাকে বলে, আমার মা মারা যাওয়ার সময় বলেছিল আমি 18 হলেই যেন আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এটাও বলে সে শিবমণিকেই সে বিয়ে করবে। এই কথাটা অবশ্য মুনিয়া শিবমণিকে এসেও বলে। এটা শোনার পর শিবমণির খুশি আর দেখে কে, মেয়েটাকেও তার ভালো লাগতো, সাহস করে বলতে পারেনি কখনো। এরপর থেকে একসাথে স্কুলে যাওয়া, ঘোরাফেরা বেশ ভালোই জমে উঠেছিল তাদের। একদিন যখন তারা মাঠের মেঠো পথ ধরে বাড়ি ফিরতেছে, মুনিয়ার পায়ে কাঁটা বেঁধে। এখানে একটি কথা বলে রাখা ভালো, এই সময়ে এই গ্রামে শুধুমাত্র উচ্চ বংশের লোকেরাই জুতো পরতে পারত, আর বাকিরা সবাই খালি পায়ে হাঁটতো সব সময়। মুনিয়ার পায়ে কাঁটা বেঁধার কারণে সেই রাতে মুচির কাছে গিয়ে জুতো তৈরি করে নেয় শিবমণি। শিবমণির দেওয়া জুতো পরে স্কুলে আসে মুনিয়া। সারা গ্রামের লোককে ডেকে ডেকে জুতো দেখায়। এভাবে কয়েকদিন চলার পর হঠাৎ শিবমণির ভাবি শিবমণিকে এসে বলে, তুই কেন করলি এমন? অনাথ মেয়েটার সাথে এমন করতে পারলি তুই? শিবমণি কিছুই বুঝতে পারে না। ভেতরে গিয়ে দেখতে পায় মুনিয়া ভয়ে জড়সড় হয়ে এক পাশে কর্নারে বসে আছে। শিবমণি জানতে চায় কি হয়েছে। মুনিয়া সব বলে। মুনিয়া যখন জুতো পরে স্কুলে গিয়েছে, তখন পাণ্ডে তার লোকজন জুতো পরা অবস্থায় দেখে মুনিয়াকে অপমান করে। জুতো মুনিয়ার মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরায়, অনেক মারেও তাকে। কেমন করে বাইরে যাবে সে, কেমন করেই স্কুলে যাবে, এই মুখ কেমন করে দেখাবে সবাইকে? বলতে বলতে এতিম মেয়েটি অজরে কাঁদতেছিল। এরপর শিবমণি পাণ্ডে সহ সকলকে অনেক মারে। ঠিক যেই জুতো দিয়ে পাণ্ডে মেরেছিল মুনিয়াকে, সেই জুতো দিয়ে পাণ্ডেকে বারবার আঘাত করে সবার সামনে বাজারের একটি গাছের সাথে বেঁধে রাখে। খবর পেয়ে বিশ্বনাথ সেখানে আসে। বিশ্বনাথ সবাইকে ছেড়ে দিতে বলে। শিবমণি বলে, সবাইকে নিয়ে যান, শুধু পাণ্ডে এখানে থাকবে। মুনিয়ার কাছে মাপ চাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হবে। এটা শোনার পর বিশ্বনাথ শিবমণিকে চড় মারে, উল্টোপাল্টা অনেক কথাই বলে। তোকে একটু সুযোগ দিয়েছি, তার মানে তুই মাথায় চড়ে নাচবি? এই দিন থেকেই বুঝতে পারে শিবমণি তার ভুলগুলো। সে ভাবতো সে তার মালিকের অনেক কাছের লোক, কিন্তু তাকে ব্যবহার করা হয়েছে। তাকে তো জুতোর মতো মনে করে তারা। এই কথাগুলো অবশ্য তার ভাই শম্ভু আগেই বোঝানোর চেষ্টা করেছে তাকে, কিন্তু সে বোঝেনি। যাই হোক, এবার থেকে ভাইয়ের সাথেই যোগ দেয়। পরের দিন সবাইকে স্যান্ডেল পরিয়ে স্কুলে দিয়ে আসে। শিবমণিকে দেখে কেউ ভয়ে সাহস পায় না কিছু বলতে। আন্দোলনের জন্য গ্রামে কিছু ফেস্টুন পোস্টার লাগানো হয়। পুলিশের কাছে অনুমতিও চাচ্ছিল আন্দোলনের জন্য। পুলিশের তো বিশ্বনাথের সাথে লিঙ্ক ছিল। সবকিছু এসে আবার বিশ্বনাথকে বলে,
বিশ্বনাথ পুলিশকে সভা শুরু হওয়ার আগেই উকিলকে অ্যারেস্ট করতে বলে রেল স্টেশন থেকে। কথা মতো রেল স্টেশন থেকে উকিলকে আটকানো হয়। এই আন্দোলনকারীদের মাঝে বিশ্বনাথের কিছু লোকজন ছিল। উকিলের পরিবর্তে শম্ভু কথা বলতেছিল সবার উদ্দেশ্যে। তখনই পুলিশ সেখানে আসে। আন্দোলনের পারমিশনের কপি দেখতে চায়, সেটা তো বাড়িতে রাখা আছে। শিবমণিকে পাঠানো হয় কাগজ আনার জন্য। শিবমণি যখন এখান থেকে চলে যায়, বিশ্বনাথের লোকজন শম্ভুকে চাকু মেরে দেয়। শম্ভু এখানেই মারা যায়। এদিকে পাণ্ডে এবং তার লোকজন গ্রামে আগুন লাগিয়ে দেয়। গ্রামে চিৎকার চেঁচামেচি দেখে শিবমণি যখন গ্রামে আসে, তখন সবকিছু পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। শরীর একবারে ঝলসে যাওয়ার পরও তখনও বেঁচে আছে মনিয়া। ধীরে ধীরে শিবমণিকে বলে, দাদা মুন্নাকে বাইরে ফেলে দিয়েছিল, কিন্তু পাণ্ডে মুন্নাকে আবার আগুনের মাঝে ফেলে দেয়। পাণ্ডেকে যেন তুমি না ছাড়ো, আমার অনেক কষ্ট হচ্ছে। এরপর শিবমণি বিশ্বনাথের বাসায় গিয়ে একে একে সবাইকে মেরে ফেলে। পালিয়ে পালিয়ে একটি গ্রামে আসে। সেখানে মান্নুর সাথে দেখা হয় তার। মান্নু তাকে খাবার দিতে চায়, কিন্তু শিবমণি খাবারের পরিবর্তে কাজ চেয়ে নেয়। এরপর মান্নু তাকে বাসায় নিয়ে আসে। মান্নুর বাসাতেই থেকে যায়। কিন্তু কিছুদিন পরে গ্রামের লোকজন বলাবলি শুরু করে, ঘরে উপযুক্ত একটি মেয়ে আছে, সেখানে আবার ভিনদেশী একটি লোক, তাহলে কিভাবে বিয়ে হবে মেয়েটির? এসব শোনার পর মান্নু শিবমণিকে বিয়ে করতে বলে তার বোনকে। শিবমণি তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে তাদের। পার্বতীরও কোনো আপত্তি ছিল না। সে বলে, নিজের পরিবারের জন্য যে এত কিছু করতে পারে, তাহলে আমার ছেলে মেয়ের জন্য সে কত কিছু করতে পারবে। এরপর উকিলের সাথে দেখা করে কোর্টে স্যালেন্ডার করে। জাতিগত দাঙ্গার কারণে এমন হয়েছে দেখানো হয়। শিবমণির অনেক কম সাজা হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর পার্বতীকে বিয়ে করে। সিন আবার প্রেজেন্টে চলে আসে। এতদিন চিন্তামণি তার বাবাকে ভীতু কাপুরুষ না জানি কত কিছুই ভাবত, কিন্তু তার চোখে আজ তার বাবা হিরোর চেয়ে কম কিছু নয়। পরের দিন তারা একটি মন্দিরে আসে। সেখানে পূর্ব থেকেই পার্বতী তার মেয়ে ছিল। মারি কাকার ওখান থেকে চলে আসার পর মন্দিরেই আশ্রয় নিয়েছে তারা। এখানেই থাকতেছিল কিছুদিন থেকে। শিবমণি তার স্ত্রী মেয়েকে এখানে রেখে চলে যায়। সে শহরে গিয়ে উকিলের সাথে দেখা করবে, কিভাবে তার ছেলেকে বাঁচানো যায় এই কেস থেকে। উকিল শিবমণিকে দেখে চিনে ফেলে। সে বলে, তোমার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য নিয়ে এসেছো? শিবমণির চুপ থাকা দেখে উকিল তাকে ভেতরে নিয়ে যায়। সে বুঝে যায় নিশ্চয়ই কিছু ঘটেছে। শিবমণি তাকে সবকিছু খুলে বলে, নরসিংকে আমার ছেলে মেরে দিয়েছে। উকিল তাদেরকে কোর্টে গিয়ে স্যালেন্ডার করতে বলে আগামীকাল। যেহেতু চিন্তামণির বয়স ছিল 15, সরকারি নিয়ম অনুযায়ী তাকে নাবালক ছেলে পাঠানো হবে। সাজাও কম হবে তার। পরের দিন কোর্টে পার্বতী তার মেয়ে সহ আগে আসে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল নরসিংহের লোকজন। মান্নু যখন বাস থেকে কোর্টের সামনে নামে, গেটে দাঁড়িয়েছিল পুলিশ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে শিবমণি তার ছেলেকে নিয়ে কোর্টের ভেতরে যায়। কিন্তু ভেতরে রাজেশ ভেঙ্কটেশ ছিল। ভেতরে যেন কোনো গন্ডগোল না হয়, এজন্য আবারও তারা বাইরে বেরিয়ে আসে। এদিকে উকিল বারবার জিজ্ঞেস করতেছিল তাদের কথা। অপেক্ষা করতে করতে এক পর্যায়ে ম্যাজিস্ট্রেট চলে যায়। উকিলও রাগ করে সেখান থেকে বেরিয়ে আসে। উকিলের পূর্বেই উকিলের বাসাতে এসে বসে আছে শিবমণি। উকিল তো তার উপর রেগে আছে। উকিলকে বলে, কোর্টের মাঝে অনেক লোকজন ছড়িয়ে ছিটিয়েছিল তাদের। আমি চাইনি কোর্টের মাঝে কোনো গন্ডগোল হোক। উকিল তাকে সাফ বলে দেয়, এখন আমি তোমাকে সাহায্য করতে পারবো না। শিবমণি তাকে রিকোয়েস্ট করে বলে, আমার কাছে 3 একর জমি আছে, যার উপরে নজর তাদের আগে থেকেই। আমি এই জমি তাদেরকে দিয়ে দেব। পুলিশকে বলে শুধু আপনি আমার ছেলেকে এই কেস থেকে বাঁচিয়ে দেন। পুলিশের সাথে কথা বলে উকিল সেটেলমেন্টের আয়োজন করে। পঞ্চায়েতের লোকজনও সেখানে ছিল। সবাই যখন রাজি, পঞ্চায়েতের ফয়সালা শোনানো হয়। নরসিংহের হত্যার পরিবর্তে এই জমি দিয়ে দিবে শিবমণি, কিন্তু কারো মৃত্যুর ঋণ জমি দিয়ে শোধ হয় না। যেহেতু তারা প্রথমে শিবমণির বড় ছেলেকে মেরেছে, সুতরাং এই কেস এখানেই ডিসমিস। পুলিশকেও বলা হয় এই কেস থেকে যেন চিন্তামণিকে খারিজ করে দেওয়া হয়। মার্ডারের পুরো দায়ভার এখন শিবমণির মাথায়। এরপর যেন চিন্তামণিকে কেউ হাত না লাগায়। শিবমণি যে জমি দিতে চাচ্ছিল, সেই জমিটা রাজেশ তাদের কর্মচারীর নামে নেয়। এদিকে চিন্তামণিকে একটি মন্দিরে বসিয়ে রেখে গিয়েছে তারা। তারা জানতো চিন্তামণিকে ওখানে পেলে হয়তোবা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এখানে বসে বসে চিন্তা একটু বোরিং ফিল করতেছিল। একটু হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়। শিবমণি এবং পার্বতী এসে চিন্তামণিকে খুঁজে পায় না মন্দিরে। তখন সেই জমি নিজের নামে করা চাকরটি কাগজপত্র সহ সেখানে আসে। কাগজ ফেরত দিয়ে বলে, তোমরা যখন পঞ্চায়েতে ছিলে তখন কিছু লোকজন চিন্তামণিকে উঠিয়ে নিয়ে গিয়েছে। যে জায়গায় নরসিংকে মারা হয়েছে, সেই জায়গাতে চিন্তাকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। শিবমণি একটি ধারালো অস্ত্র নিয়ে তাদের দিকে তেড়ে আসে। এ যেন পূর্বের শিবমণি। একে একে সবাইকে ধরে মারতে শুরু করে। এক পর্যায়ে শিবমণিকে ঘায়েল করে ফেলে তারা। তখন ওই মান্নু তাদের গ্রামের লোকজন নিয়ে এখানে আসে। এটা ছিল 2 পরিবারের মধ্যকার ঝামেলা।
সুতরাং এটা যেন জাতিগত ঝামেলায় রূপ না নেয়। শিবমণি তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে আসে। পরের দিন কোর্টে স্যালেন্ডার করবে শিবমণি। খুনের দায়ভার নিজের কাঁধে নেবে, কেননা চিন্তার বয়স এখনো অনেক কম, জেলে যাওয়ার বয়স তার হয়নি। স্যালেন্ডার করার পূর্বে চিন্তাকে বলে সে, পরিবারের সকল দায়িত্ব এখন তোমার। চিন্তা বলে, এটা আমি পারবো না বাবা। শিবমণি এখানে যে দুটি লাইন বলে সেটা ছিল সবার জন্যই প্রযোজ্য। দেখ চিন্তা, যদি জমি থাকে তোর, কেউ না কেউ এটা কেড়ে নেবে। আর যদি তুই পড়াশোনা করে কিছু অর্জন করিস, তাহলে সেটা কেউ তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যাবার আগে পরিবারের সবার দিকে তাকিয়ে একটি মিষ্টি হাসি দেয় শিবমণি। পরিবারের সবার প্রতি দায়িত্বশীল হওয়া উচিত সবার। সুখে দুঃখে ভালোবাসা দিয়ে আগলে রাখার নামই পরিবার। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি? ভালো লাগলে তো একটি লাইক পাওয়ার প্রাপ্য আমি। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।